আমাদের চাচা মানে খালেদ মাহমুদ সুজনের বিশ্ব রেকর্ড সম্পর্কে তো আপনারা অলরেডি শুনে ফেলছেন। বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি কোচ এর আগে যা করতে পারে নাই, চাচা অলরেডি টানা 15 ম্যাচ হারে একটা বিশ্ব রেকর্ড করে ফেলছে। তো চাচার এই রেকর্ডে তো আমাদের জাতি হিসাবে খুব একটা কিছু যায় আসে না, বড়জোর আমরা একটু গর্ববোধ করতে পারি যে এত বড় কীর্তি চাচা করছে। কিন্তু এই কাছাকাছি একটা রেকর্ডের পথে কিন্তু আমাদের গর্বের লিটন দাসও হারতেছে। সেই রেকর্ডটা কিন্তু আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ একটা সমস্যা। সে গত টানা 19 ইনিংসে কোনো 50 পায় নাই, এর মধ্যে মাত্র 2বার 40 ছুঁতে পারছে এবং এর ভিতরে 10বারই সে সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছে। মানে লিটন যে পথে হাঁটতেছে, এইটা যদি ওয়ার্ল্ড রেকর্ড হয় তাহলে এটা আমাদের শুধু জাতীয় গর্বের ব্যাপার হবে না, আমাদের আসলে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। যাক, জোকস অ্যাপার্ট, আমরা একটু চাচার রসিকতার ব্যাপারটা নিয়েও আলাপ করবো আর লিটনের নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, চাচার ব্যাপারে যেটা বললাম ওইটা আমি সিরিয়াস, যে চাচা যদি টানা 15 ম্যাচ হারে এবং তার ফ্রাঞ্চাইজি যদি তাতে কিছু মনে না করে, আমরাও কিছু মনে করব না, কারণ ইটস নট আওয়ার বিজনেস। মানে আপনি যদি আমাকে বাংলাদেশি একজন হিসাবে ভাবেন, ক্রিকেট ভক্ত হিসাবে ভাবেন, আপনি নিজেও তাই যে শুনতেছেন, আমাদের জন্য এই রেজাল্টটা খুব বেশি সমস্যার না। কারণ ঢাকা দলটা টানা 15 ম্যাচ কেন, টানা 100 ম্যাচ হারুক, তারপরেও কথা হচ্ছে যে এতে একটা বড় সমস্যা হয় যে যারা উদ্যোক্তা, যেমন এবার ঢাকার উদ্যোক্তা হয়ে আসছেন চিত্রনায়ক শাকিব খান, এই লোকটা তো অলরেডি হতাশ যে আমি অলরেডি এতগুলো ম্যাচ খেললাম, একটা ম্যাচও জিততে পারিনি, এবং সঙ্গে অনেক টাকা ইনভেস্ট করছেন, উনি ইনভেস্ট করছেন, ওনার কথায় ওনার কিছু বিজনেস পার্টনার ইনভেস্ট করছে। ফলে এটা আমাদের জন্য বিপিএলের দিক থেকে ক্ষতিকর ব্যাপার। কারণ হচ্ছে যে চাচা এমন একটা ইয়ের মধ্যে টানেলে তাদের ঢুকায় দিছে যে এখান থেকে না বেরোতে পারতেছে না তারা ঢুক গিলতে পারতেছে। এটা মূলত ক্ষতির জায়গাটা সেখানে। এরপরে কেউ ঢাকা দলটা কিনতে 2বার ভাববে যে যদি এমনই হয় যে ঢাকা দল কিনলে আমাকে খালেদ মাহমুদ সুজনকে কোচ রাখতেই হবে, এরকম ব্যাপার হয়, তাহলে কিন্তু আসলে ঢাকা দলে ইনভেস্ট করতে এরপরে ইনভেস্টর খুঁজে পাইতে কষ্ট হবে। তো সেটা বিপিএলের পার্সপেক্টিভে একটা সমস্যা। চাচা এর আগেও দেখেন, চাচা বিপিএল কোচ হিসেবে কখনোই খুব সফল ছিল না। একবার ঢাকার সঙ্গে একবার ট্রফি জিতছে, এছাড়া সবসময় সে ওই 6 দলের মধ্যে পঞ্চম, 7 দলের মধ্যে ষষ্ঠ, 8 দলের মধ্যে সপ্তম, এই হচ্ছে তার রেজাল্ট। এবারও আশা করা যাচ্ছে 7 দলের মধ্যেই সপ্তম হয়ে যাবে। গত বছরও সে লোয়েস্ট টিম হিসাবে শেষ করছে। ফলে এইটা আসলে চাচার একটা ব্যাপারে দাঁড়ায় গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চাচা প্রিমিয়ার লিগে বেশ কয়েকবার ভালো রেজাল্ট করছে, কিন্তু আমি চাচার অনেক প্রশংসা করি কোচ হিসাবে। এটা দেখে অনেকে ভাবেন যে আবার সেই আমি এরকম নির্বিকারভাবে চাচার এই কোচ হিসাবে ব্যর্থতাটা মেনে নিচ্ছি কেন। হ্যাঁ, চাচার লিডারশিপ কোয়ালিটি নেই। আমি সবসময় প্রশংসা করি তার মেন্টরশিপ কোয়ালিটির এবং স্কাউটিং কোয়ালিটির, যেটাতে চাচা নিজে বুঝতে পারে না। চাচা তো জীবনে অনেক ভূমিকায় কাজ করলো, এই গেম ডেভেলপমেন্ট, ওমেন্স উইং, নির্বাচক, বোর্ড ডিরেক্টর, মানে ক্রিকেটে যা যা করা সম্ভব সবই করছে সে, ম্যানেজার জাতীয় দলের সব হয়েছে। একই সঙ্গে বিজনেস করছে, অমুক করছে, তমুক করছে, কিন্তু চাচা বুঝতে পারে না এখনো পর্যন্ত যে তার রোলটা আসলে কি। সে মনে করে যে সে আসলে ম্যাচিউরড একটা টিমের, মানে প্রফেশনাল একটা টিমের হেড কোচ হবে, এবং সেটা হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আমি মনে করি না যে তার ওই স্ট্র্যাটেজিক্যাল বৈশিষ্ট্য আছে। কারণ আপনাকে হেড কোচ হতে গেলে আপনি মেন্টর থাকলে হবে না, স্কাউট থাকলে হবে না, আপনার কিছু স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার স্যাপার লাগবে, যেগুলো তার মধ্যে নাই। এটা বোঝা যায় চাচা কিন্তু টানা সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্যাপ্টেনও বটে বাংলাদেশের, ওই রেকর্ডটাও তার। ফলে যেটা হচ্ছে যে চাচার ক্ষেত্রে মোটামুটি নিশ্চিন্তে বলা যায় যে আমাদের খালেদ মাহমুদ সুজনের লিডারশিপটা নেই। মানে লিডারশিপ অর্থ বলতে আপনি যদি শুধু মনে করেন মাশরাফির মতো সবাইরে জড়ায় ধরা, সবাইরে এক করা, সেটা চাচাচ্ছে ভালো কারোর ভিতরে নেই। কিন্তু ওইটা তো আর লিডারশিপের শেষ কথা না, মানে স্ট্র্যাটেজির ব্যাপার আছে, রণকৌশলের ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, চাচারে নিয়ে আলোচনা করতে বসি নাই, মূলত কথা বলতে চাই লিটনের নিয়ে। লিটন সেই যে রাওয়ালপিন্ডিতে একটা 140+ ইনিংস খেললো, ওইটা এখনও সবার চেক লেগে আছে। মানে লিটন তো একটা রান করলেই মনে হয় যে একটা দুর্দান্ত হয়েছে ব্যাপারটা। সবাই তাই বলে। লিটন এই প্রশংসাটা কতদূর হজম করতে পারেন জানি না। যখন ওখানে নেমে 6 না 7 নম্বরে নেমে ওই দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গেলেন, তখন কিন্তু সারা পৃথিবী প্রশংসা করছে। ইন্টারেস্টিং হচ্ছে ওই রাওয়ালপিন্ডি টেস্টের পর থেকে এই গতকালকে পর্যন্ত, এখন পর্যন্ত তিনি একবারও 50 করতে পারেননি। 50 তো দূরে থাকে, এই সময় 19 ইনিংস খেলে 3 ফরম্যাট মিলায় 19 ইনিংস খেলে তিনি হচ্ছে সর্বোচ্চ 2বার 40 স্পর্শ করছেন, একবার 40, একবার 42, 42টা করছেন টি-20-তে, এটা ভালো ইনিংস ছিল।
কিন্তু বেশিরভাগ সময় যেটা হচ্ছে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন এবং আপনারা চোখের সামনে দেখতেছেন সেই আউট হওয়ার ধরনটা কি কুৎসিত। মানে লিটন কখনোই এমন হচ্ছে না যে আনপ্লেয়েবল ডেলিভারিতে আউট হচ্ছেন। আনপ্লেয়েবল ডেলিভারিতে কেউ একজন আউট হলে তখন আমরা তার প্রতি একটু হলেও সিম্প্যাথি দেখাইতে পারি, কিন্তু সে তো সেটা হচ্ছে না, সে নিজের উইকেট থ্রো করে দিয়ে আসতেছে। মানে লিটনের মানসিকতা নিয়ে মনে হয় আমি যথেষ্ট কথা বলে ফেলছি এবং এটাও বলছি যে নীল ম্যাকেঞ্জির মতো একজন কাউরে পাইলে হয়তো ও ধারাবাহিক হতে পারবে, কিন্তু এইসব তত্ত্ব কথায় আসলে চিরা বেচবে না। সোজা ব্যাপার হচ্ছে আপনি রান করতে পারতেছেন না এবং সেটা পারতেছেন না হচ্ছে আপনি ইগনোরেন্সের কারণে মাঠে গিয়ে থ্রো করতেছেন উইকেট, আপনি পাত্তা দিতে চাচ্ছেন না সিচুয়েশনে, আপনি দলরে পাত্তা দিচ্ছেন না, প্রতিপক্ষরে পাত্তা দিচ্ছেন না, ক্রিকেটের পাত্তা দিচ্ছেন এবং বাংলাদেশের পাত্তা দিচ্ছেন না। পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য অবমাননা করে। লিটনের জাতীয় দল থেকে বাদ দেওয়া হবে কি না আমার মনে হয় লিপু ভাইদের সামনে এই কোশ্চেনটাই থাকা উচিত না, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হবে কিনা। কারণ আমি মনে করি তাকে বাদ দিয়েই আলোচনা শুরু করা উচিত। মানে এক্ষেত্রে তিন নির্বাচককে আগে সিদ্ধান্ত নিতে হবে যে প্রথমে লিটন বাদ, তারপরে ওপেনারকে এটা ঠিক করতে হবে, সেটা একটা কথা। আর যদি আমাদের বোর্ড সবসময় ব্যাকফুটেরও পেছনে বা চাইলে উইকেটের পেছনে গিয়ে দাঁড়ায়, এই ক্ষেত্রেও দেখা যাবে নামের জন্য লিটনে নিয়ে নিছে। তো যাই হোক সেটা গেল, কিন্তু তার চেয়েও জরুরি হচ্ছে যে লিটনকে এটা বোঝানো টিম ম্যানেজমেন্টের এবং বাংলাদেশের ক্রিকেট কর্তাদের যে সে যেটা করতেছে ইটস নট ক্রিকেট, সে যেটা করতেছে এটা সোজা কথায় ক্রিকেটের প্রতি অবমাননা। আপনি যদি না পারেন দেখেন হান্নান ভাই ব্যাট উঁচা করতে গিয়ে পেরিস্কোপ করতে গিয়ে ব্যাটের লাগা বারবার আউট হয়ে যেত, এটা তার টেকনিক্যাল ব্যর্থতা ছিল। এটা নিয়ে বহুত কথা হয়েছে। আমি হান্নান ভাইয়ের প্রতি সিম্প্যাথি ফিল করি। ইমরুল কায়েস যখন রান করতে পারে না, কোনো টেকনিক্যাল ব্যর্থতার জন্য পারে না, আমি সিম্প্যাথি ফিল করি। আমি মনে করি ওর শেখার আছে, শিখে হয়তো চেঞ্জ হয়ে আসবে। হান্নান ভাইকে কেন শুধরানো হয় না এটা নিয়ে দুঃখ আমার আজও যাবে না, কারণ অন্যান্য দিকে হান্নান ভাই টেকনিক্যালি এত ভালো ছিল যে ওই ব্যাপারটা ঠিক করলে ঠিক হয়ে যেত। তো যাই হোক সেই প্রসঙ্গে না যাই, কিন্তু লিটন ঠিক উল্টোটা করতেছে, পারি করবো না, এটা তো ভাই ওই জায়গা না, ওই গো দেখানোর জায়গা না, ওই ইগনোরেন্সের জায়গা না। দিস ইজ ক্রিকেট। তুমি ন্যাশনাল টিমের হয়ে খেলো, ন্যাশনাল টিমের ওপেনার, তোমার এত ইগনোরেন্স থাকলে হবে না, একটু অন্তত রেসপেক্ট শো করতে হবে, বোলারের প্রতি করতে হবে, বলের প্রতি করতে হবে, সবচেয়ে বড় কথা ক্রিকেটের প্রতি করতে হবে। আমি আজকে সোজা কথা একটা কথা বলতে চাই যে লিটন যেটা করতেছেন এটা আমাদের সবাইকে হিউমিলেট করতেছেন। আমরা যারা ক্রিকেট দেখতেছি তাদের প্রতারণা করতেছেন এবং তাদের সঙ্গে অপমানজনক আচরণ করতেছেন। এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমি সোজাসুজি বলবো যে ক্রিকেট সমর্থকদের আওয়াজ তোলা উচিত যে আমরা এই অপমান নিব না। ন্যাশনাল টিম হারতেছে কি জিততেছে, ও রান করতেছে কি করতেছে না, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের অপমান করতেছে, সেই জিনিসটা আমরা নিব না। তো সবাই ভালো থাকবেন। বহুকাল পরে মেজাজ হারা একটা কন্টেন্ট করলাম, আশা করি এই জন্য ক্ষমা করে দিবেন। ব্যক্তিগতভাবে আমি এখনও লিটনের ব্যাটিংয়ের ভক্ত, কিন্তু ভক্ত বলে মিনমিন করা এটা আজকে মনে হয় ঠিক হবে না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।